গল্পের নাম ওই আকাশটা আমার ছিল, লেখা রোকসানা আক্তার, পর্ব সংখ্যা 15। 1 ঘন্টার মধ্যে বিয়ের সব আয়োজন করা হয়, কাজীকেও আনা হয়। এখন শুধু বিয়ে পড়ানোটা বাকি। কিন্তু এখানে ফাহাদের আরেকটা বিপত্তি বেঁধে যায়, তা হলো অয়ন। অয়ন না আসা পর্যন্ত ফাহাদ কিছুতে বিয়ে করবে না। তার বন্ধুর জন্য এখানে তার বিয়ে হচ্ছে, বিয়েতে সে থাকবে না, এটা কিছুতেই হবে না। কাজেই অয়ন আসবে, তারপর বিয়ের কাজ আরম্ভ হবে। অয়ন আজ যদি পৃথিবীর বিয়েতে না আসে, সত্যি আমার খুব মন খারাপ হবে, খুব। দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে রহিমা কথাটা বলেন। ভিতরে পিয়ারা বেগম এবং প্রীতি ছিল। প্রীতিকে তখনই মেহমানদের সামনে থেকে এখানে নিয়ে আসা হয়, অর্থাৎ রহিমার রুমে। এখানে থেকে প্রীতির বিয়ের প্রসেস সম্পূর্ণ করা হবে। পিয়ারা বেগম বললেন, অয়ন কি আসবে না? সেটাই তো বুঝতেছি না। ফাহাদ যতবার কল করে হয় কেটে দেয়, না হয় অনেকবার রিং হওয়ার পর যদি মন চায় কলটা রিসিভ করে বলে আমি ব্যস্ত, যেতে না পারি। এটা কেমন কথা তুমি বলো খালা? তুই একবার কল করে দেখ তো। করেছি, আমি তো সেই সকাল থেকেই চেষ্টা করতেছি। ফাহাদের যাই ফোন তুলছে, আমার তো মোটেও না। অয়ন হঠাৎ এরকম করছে কেন? বুঝতেছি না কেন এরকম করতেছে। হয়তো কোনো সমস্যা আছে, চলে আসবে, চাপ নিস না। এমন সময় কিচেন থেকে সাজুর ডাক আসে। রহিমা রান্নাবান্নাটাও সাজুকে দিয়েছেন, কারণ সাজু রান্নাবান্নাতে খুবই দক্ষ আর পটু। পাশে যতগুলো বাসায় অনুষ্ঠান হয় সবগুলো অনুষ্ঠানে সাজুকে দিয়েই সবাই রাঁধায়। ইদানিং তো সাজু আশেপাশে একজন ভালো রাঁধুনি হিসেবে পরিচিত পেয়েছে। খালা, মাংসের বোলটা তো পাচ্ছি না। রহিমা সেদিকে তাকিয়ে বলেন, আমি আসছি সাজু, যাচ্ছি খালা, পরে এসে আবার কথা বলবো। আচ্ছা যা। রহিমা আবার বেরিয়ে যায়। পিয়ারা বেগম এবার দরজা থেকে চোখ সরিয়ে পিঠির দিকে ফিরেন। তাকিয়ে দেখেন পিঠি নিচের দিকে তাকিয়ে ক্রমাগত চোখের পানি ফেলছে। তিনি পিঠির বাম কাঁধে আলতো হাত রেখে বলেন, বোন রে, সব মেয়েকে বাপের বাড়ি ছেড়ে একদিন পরের বাড়িতে যেতে হয়। বাপের বাড়ি 2 দিনের, কিন্তু শ্বশুর বাড়ি মেয়েদের আসল বাড়ি। পৃথিবীর নিয়ম এটা, চাইলেও কেউ এটা এড়াতে পারবে না। তাই মন খারাপ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর হালকা একটা কাঁপুনি পানি দিয়ে রহিমার বুকে মাথা রাখে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি ফাহাদকে বিয়ে করতে পারবো না নানু। প্লিজ তোমরা আমাকে ফাহাদের সাথে বিয়ে দিও না। হঠাৎ কি বলছিস তুই এসব? হ্যাঁ নানু, আমি সত্যি বলছি, আমাকে ফাহাদের সাথে বিয়ে দিও না। কিন্তু কেন নানু? আমি অয়নকে ভালোবাসি। অয়নকে ছাড়া আমি বাঁচবো না। বলে পৃথি এবার পিয়ারা বেগমের বুকের থেকে মাথা উঠায়। তারপর 2 হাত জোর করে আবার বলে, আমার অয়নকেই চাই, না হলে সত্যি আমি মরে যাব। পিয়ারা বেগম এই সিচুয়েশনে কি জবাব দেবেন ভেবে পান না। প্রীতি হঠাৎ বিয়ে মাথায় এমন কিছু বলবে, পিয়ারা বেগম স্তব্ধ যেন হয়ে যান। আর সব থেকে আরও বেশি স্তব্ধ হন প্রীতির মুখে অয়নকে ভালোবাসার কথা শুনে। কিন্তু কিভাবে এটা সম্ভব? অয়ন তো নিজেই প্রীতির জন্যে ফাহাদকে সাপোর্ট করেছে। মোট কথা অয়নের জন্যই বিয়েটা হচ্ছে। তাহলে প্রীতি এখন এসব বলছে? ভেবেই পিয়ারা এবার গলা ছেড়ে বলল, অয়নের সাথে তোর যদি প্রেম থেকে থাকে, তাহলে অয়ন কেন তার বন্ধুকে এত এত সাপোর্ট করবে? তা আমি জানি না, তবে আমার বিশ্বাস অয়ন আমাকে খুব ভালোবাসে। ওর গভীরতা দিয়ে ভালোবাসে, যেটা ও কখনো আমাকে বুঝতে দেয় না নানু। এটা ভালোবাসে না প্রীতি, এটা তোর পাগলামো। তুই পাগলামো করছিস খামাখো। বিয়ের আসরে এসব কি শুরু করছিস বলতো? সবাই যদি এখন এসব শুনে তাহলে মান আর থাকবে না আমাদের। না নানু, পাগলামো না, আমি সত্যিও অয়নকে ভালোবাসি। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আর বুঝতে চাই না, শুনতে চাই না। রহিমা, তোর এসব কাণ্ড দেখলে ব্যাপারটা কোন দিকে গড়ায় কে জানে। চুপ থাকে আর কথা বাড়িস না। ফাহাদ খুবই ভালো ছেলে। ফাহাদ আমাদের মতন গরিবদের ঘরে এসে বিয়ে করবে, এটা তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় কর। বলেই রহিমা বিরক্তি মুখ নিয়ে চলে যেতে উদগ্রীব হতে প্রীতি এবার পিয়ারা বেগমের পায়ের তলায় এসে লুটিয়ে পড়ে। 2 হাত উঁচিয়ে বলে, তুমি না আমাকে সবসময় বুঝতে? আমার যত সমস্যা, যত বাধা বিপত্তি সব কিছু তুমি সমাধান করতে। আজ কেন আমাকে এভাবে তুচ্ছ করছো? কেন আমাকে বুঝতেছো না নানু? কেন? পিয়ারা বেগম এবার টানা চোখে পৃথিবীর দিকে তাকান, খুবই টানা চোখে। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকার মাঝে হঠাৎ পিয়ারা বেগমের খুব ভেবে পড়েন। ওনার কেন জানি মনে হচ্ছে পৃথিবী পাগলামো করে বলছে না,
প্রীতি পাগলামো করার মতন মেয়েও না। প্রীতিকে ছোট্টকাল থেকে দেখে আসছেন। প্রীতি যা বলছে সব সত্যি বলছে। প্রীতি অয়নকে সত্যি ভালোবাসে, অয়নও তাই। না হলে রহিমার চিকিৎসায় অতগুলো টাকা কেউ কাউকে এমনি এমনি দেয় না। কোনো একটা টান থেকে ছিল, বিদায় অয়ন এতগুলো টাকা প্রীতিকে দিয়েছে। আর সব থেকে বড় কথা হলো অয়ন আজকে আসছে না, তার একমাত্র বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে তাও আসছে না। এই সব কিছু কি প্রীতির জন্য না? হ্যাঁ, প্রীতির জন্য, অবশ্যই প্রীতির জন্যে। ভেবে পেয়ারা বেগম আর দেরি করলেন না, প্রীতিকে একটানে নিচের দিকে উপর তোলেন। অয়নকে ভালোবাসিস তাই না? হ্যাঁ নানু, হ্যাঁ। তাহলে আর দেরি করেছিস কেন? যা অয়নের কাছে চলে যা, তোর অয়ন তোর জন্য অপেক্ষা করছে। পেয়ারা বেগমের মুখে এন কথা শুনে প্রীতি অবাক হয়ে যায়। পেয়ারা এরকম কিছু বলবে প্রীতি বিশ্বাস হচ্ছে না। প্রীতি একদম হা হয়ে তাকিয়ে থাকে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর, তাই না? প্রীতি, এ তোর সেই পেয়ারা নানু যে তোর সবসময় পাশে থেকেছে, যত বিপদ ছিল সব শক্ত হাতে সমাধান করার চেষ্টা করেছে, এবং আজও তা থেকে পিছপা হবে না। এই পেয়ারা তোকে কঠিন আদেশ করছে তুই তোর অয়নের কাছে যেতে। তাড়াতাড়ি যা, আর দেরি করিস না বোন। প্রীতি এবার এতটা বেশি যে খুশি হয়, খুশির আবেশে একদম কেঁদে ফেলে। পেয়ারাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন নানু? ভালো তো আমাকে বলো তো আমাকে, পৃথিবীর সব মানুষ যদি তোমার মতন ভালো হতো। পেয়ারা বেগম প্রীতির আর কোনো কথা শুনলেন না। প্রীতিকে তাড়াতাড়ি ছাড়িয়ে দরজাটা টপ করে বন্ধ করে ফেললেন যাতে কেউ না দেখে ফেলে। তারপর পিছনে ছোট্ট একটা দরজা আছে, দরজাটাকে অন্তর্দরজা বলা হয়। এটা দিয়ে বাইরে চলাচল করা যায়। এটা মেইন দরজার একদম অপোজিটে। দরজার বাইরের দিকটা একদম নির্জন, লোকজন তেমন হাঁটাচলা করে না। রহিমা অনেক সময় দোকান থেকে সদাই পাতি আনতে গেলে এই দরজাটাই ব্যবহার করেন লোকজনের দৃষ্টি এড়াতে। পেয়ারা ওই দরজা দিয়ে প্রীতিকে টেনে এনে বের করে দেন। ভালো থেকো নানু। মাকে বলো না আবার তুমি যে আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছো। আমি পৌঁছালে তোমার সাথে যোগাযোগ করব। তাড়াতাড়ি যা, এসব পরে ভাবা যাবে। প্রীতি কাদো মুখে পেয়ারাকে মুচকে একটা উপহার দিয়ে চিপা চাপা রাস্তা দিয়ে দ্রুত পা চালাতে থাকে।